আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু দেখি সাম্রাজ্যের পতন বা উত্থান কখনো দিনের আলোতে দামামা বাজিয়ে হয় না। ক্ষমতার সবচেয়ে বড় রদবদল আর ভূ রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর সমীকরণগুলো সবসময় কিন্তু লেখা হয় গভীর রাতের অন্ধকারে, লোকচক্ষুর অন্তরালে। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন কিন্তু কোনোভাবে যুদ্ধের ময়দানে হয়নি, হয়েছিল ঘুটঘুটে অন্ধকার রাতে মির্জাফরের তাঁবুতে। আজকে আপনাদেরকে এমন এক ত্রিভুজ স্নায়ুযুদ্ধের পর্যালোচনা শোনাবো, যার একদিকে রয়েছে ঢাকার ক্যান্টনমেন্টের এক গভীর রাতের গোপন নৈশভোজ, অন্যদিকে তুরস্কের আকাশে উঠতে থাকা ভয়ঙ্কর সব ড্রোন, আর ঠিক মাঝখানে ভারতের শিলিগুড়ি করিডোরে দাঁড়িয়ে থাকা অমিত শাহের কপালে চিন্তার গভীর ভাঁজ। এবং এই সব কিছুর সাথে আমাদের দেশের রাজনীতির ভবিষ্যৎ। দর্শক, খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন। আপনারা হয়তো ভাবছেন এই তিনটি সম্পূর্ণ ভিন্ন মেরুর ঘটনার মধ্যে আদৌ কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ দর্শক, সম্পর্ক অবশ্যই আছে। আর সেই সম্পর্কের সুতো ধরে টান দিলে আজ কিন্তু বেরিয়ে আসবে এমন কিছু নির্মম সত্য, যা শুনলে আমি মনে করি আপনার গায়ে লোম খাড়া হতে বাধ্য। দেখুন সুপ্রিয় দর্শক, আমাদের অজান্তেই বাংলাদেশের মানচিত্রকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির কি এক ভয়ঙ্কর দাবা খেলা শুরু হয়েছে, তা কি আপনারা আদৌ কোনোভাবে আন্দাজ করতে পারছেন? যদি না পারেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের নিজেদের ঘরের খবর দিয়ে। ঢাকা শহরের বুকে যখন রাত গভীর হয়, তখন রাজনীতির যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ যেন নতুন করে আবারও শুরু হয়। সেদিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠার কথা। সবকিছু ঠিকঠাক এবং প্রটোকল প্রস্তুত। কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা আগে রাতের অন্ধকারে হঠাৎ করেই সেনাপ্রধানের বাসভবনে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হলো। আমন্ত্রিত অতিথিকে আপনারা কি জানেন? খুদ প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। এই হঠাৎ নৈশভোজের কারণ কি হতে পারে? এর উত্তর খুঁজতে আমাদেরকে একটু পেছনে তাকাতে হবে। দর্শক, কিছুদিন আগেই এই শামসুল ইসলাম সাহেব গিয়েছিলেন নয়াদিল্লিতে বিমস্টেক দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাদের এক সম্মেলনে। সেখানে ভারতের ডাকাবুকো জাতীয় যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেই অজিত দোভালের সাথে তার টানা 10 মিনিট একান্ত আলাপ হয়। কূটনীতির ভাষায় 10 মিনিট কিন্তু অনন্তকাল। বৈঠকে শামসুল ইসলাম সাহেব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি খুব ভালো করে তুলেছিলেন, কিন্তু দোভাল অত্যন্ত রূঢ়ভাবে জানিয়ে দেন দ্বিপাক্ষিক বা আঞ্চলিক কোনো ফোরামেই এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ এখন নেই। তাহলে এই 10 মিনিট তারা কি কথা বললেন? দর্শক, দুবাল এমন কি গোপন বার্তা দিয়েছিলেন, যা সেনাপ্রধানকে দেশ ছাড়ার আগেই কানে কানে বলে দেয়াটা এত জরুরি হয়ে পড়েছিল যে মাঝরাত পর্যন্ত বৈঠক করে ভুরেই সেনাপ্রধানকে ফ্লাইটে উঠতে হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং আগামী ডিসেম্বরে তার দেশে ফেরা নিয়ে নানামুখী গুঞ্জন কিন্তু গণমাধ্যম থেকে শুরু করে চায়ের কাপে জমে আছে। এই প্রত্যাবর্তনের সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনী, আমেরিকা, চীন এবং ভারতের নিজস্ব স্বার্থ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অজিত দোভাল কি সেই সমীকরণেই কোনো চূড়ান্ত বার্তা পাঠিয়েছেন? রাজনীতিতে কোনো কিছুই আসলে, সুপ্রিয় দর্শক, কাকতালীয় নয়। তবে এই নৈশভোজের টেবিলের গল্প কিন্তু এখানেই শেষ নয়। পর্দার আড়ালে আরো অনেকগুলো নাটক কিন্তু মঞ্চস্থ হচ্ছিল। ওই রাতের নৈশভোজে আরো উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বিদায়ী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই বিদায় বেলাটা অ্যাডমিরাল নাজমুল হাসানের জন্য খুব একটা সুখকর ছিল না। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে ছদ্মবেশী সামরিক অভ্যুত্থানের কথা বলা হয় বা শোনা যায় কিংবা গুঞ্জন রয়েছে, সেখানে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও কিন্তু শোনা যায়। গুঞ্জনও রয়েছে বেশ। বলা হয়ে থাকে তৎকালীন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন
আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। আর সেই যোগাযোগের পরই শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, বর্তমান সরকার এই এডমিরাল নাজমুল হাসানকে পাকিস্তানপন্থী এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক রাখার টেক দিয়ে তার চাকরির মেয়াদ আর কিন্তু বাড়ায়নি। রাজনীতি বড্ড নিষ্ঠুর জায়গা দর্শক। আজ যে রাজা, কাল সে ফকির। তাকে পশ্চিমা কোনো দেশে রাষ্ট্রদূত করে পাঠানো যায় কিনা তা নিয়ে এখন সরকারের অন্দরে আলোচনা বেশ চলমান রয়েছে। তবে এই সরকারের পূর্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু কোনোভাবে আসলে উনার মেয়াদ বাড়াতে চায়নি। কারণ তার পেছনে তারাই কিন্তু এই ট্যাগ দিয়েছিল এবং তাকে ওতপ্রোতভাবে শেখ হাসিনার মানুষ হিসাবে বা শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী হিসাবে অনেকেই কিন্তু নানাভাবে সমাজে গুজব ছড়িয়েছিল বা গুঞ্জন ছড়িয়েছিল। যাই হোক, যার কারণে উনার মেয়াদ কিন্তু আর বাড়ানো হয়নি এবং বর্তমান সরকারের আমলে এসে, অর্থাৎ বিএনপি সরকারের আমলে এসে তিনি কিন্তু ওনার দায়িত্ব ছাড়তে বাধ্য হন, অবসরে যেতে বাধ্য হন। এটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া যে ট্যাগ, সেই ট্যাগগুলো কিন্তু বর্তমান সরকার এখানে অবশ্যই শতভাগ ব্যবহার করলো। সুপ্রিয় দর্শক, ওই নৈশভোজের পেছনে আরো একটি বিশাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন কাজ করছিল। সেনাবাহিনীর ভেতরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে এক ধরনের অদৃশ্য স্নায়ুযুদ্ধ বেশ কিছুদিন ধরে চলছে বলে শোনা যাচ্ছে। গত কয়েক মাস ধরেই সরকার ৩ জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি আটকে রেখেছে। সেনাপ্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে এই পদোন্নতি এবং পদায়ন নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছিল, তুরস্কে রওনা হওয়ার ঠিক আগের রাতে ওই নৈশভোজের মাধ্যমে মূলত সেই বরফ গলানোর চেষ্টা করা হয়েছে। ক্ষমতার পালাবদলে অনেকে কিন্তু ছিটকে পড়েন। যেমন ধরুন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের কথা। ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা এবং ৫ আগস্টের রাজনৈতিক দলগুলোর সাথে সেনাপ্রধানের বৈঠকের মূল সমন্বয়ক কিন্তু ছিলেন এই ব্যক্তি। অথচ নতুন সরকারে তিনি পুরোপুরিভাবে সিন থেকে আউট হয়ে গেছেন। দীর্ঘদিনের ত্যাগী নেতা হয়েও তিনি কিন্তু কোনো ধরনের সুবিধাজনক অবস্থান পাননি। এটাই হচ্ছে রাজনীতির একটা অমোঘ নিয়তি বলা যেতে পারে। ঘরের ভেতরের এই যে জটিল অঙ্ক, এটা মেলাতে মেলাতেই কিন্তু সেনাপ্রধান উড়াল দিলেন তুরস্কে। প্রশ্ন হচ্ছে, কেন তুরস্ক? পৃথিবীর এত দেশ থাকতে সামরিক সক্ষমতা বাড়াতে হঠাৎ তুরস্ক কেন? দর্শক, ইতিহাসের দিকে যদি আমরা একটু ভালো করে তাকাই, অটোমান সাম্রাজ্যের রণকৌশল সবসময় বিশ্বকে কিন্তু চমকে দিয়েছে। আর আজকের আধুনিক তুরস্কে সেই রণকৌশলের নতুন নাম হলো ড্রোন প্রযুক্তি। ড্রাগন বা বায়ার কাটারের মতো অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরাসরি নিজ চোখে পরখ করতে আমাদের সেনাপ্রধান এই সফরে গেছেন। তিনি তুর্কি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে মত বিনিময় করেছেন। তবে সবচেয়ে বড় চমকটা কিন্তু এখানে নয়। তাহলে চমকটা আসলে কোথায়? চমকটা হলো এই সফরের মাধ্যমেই বাংলাদেশের বগুড়া বিমান ঘাঁটিতে তুরস্কের সহায়তায় একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলার এক মেগা পরিকল্পনা চূড়ান্ত হতে যাচ্ছে, যেটা আমরা কিছুদিন পূর্বে সরকারের তরফ থেকে জেনেছি। ভাবুন একবার, বাংলাদেশের মাটিতে তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন। সামরিক সমীকরণের এক অভাবনীয় আস্ফালন। এর আগে চেক প্রজাতন্ত্র বা স্লোভাকিয়া সফর, এই যে ইউরোপীয় এবং তুর্কি সামরিক বলয়ে বাংলাদেশের ঢুকে পড়া এবং নিজেদের প্রযুক্তিগত আধুনিকায়ন, এটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান এই সময়ে। কারণ তাদের মিত্ররা কিন্তু এখন ক্ষমতায় নেই। আর ঠিক এই জায়গাতেই হিসাব মিলছে না আমাদের বড় প্রতিবেশী ভারতের। ঢাকার এই সামরিক আধুনিকায়ন আর ক্ষমতার পালাবদলের হাওয়া গিয়ে সোজা কিন্তু ধাক্কা মেরেছে ভারতের সবচেয়ে যে স্পর্শকাতর জায়গা, সেই স্পর্শকাতর জায়গা সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, বা যাকে আমরা চিকেন নেক বলে চিনে থাকি। আপনারা হয়তো খবরে দেখেছেন, গত শনিবার ভারতের ডাকসাইটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা
শুভেন্দু অধিকারী হঠাৎ করেই কিন্তু ছুটে গেছেন সেই চিকেন নেক এলাকার জলপাইগুড়ি জেলার জুম্বাগছা গ্রামে। বাংলাদেশ সীমান্ত থেকে 12 মিটার দূরত্ব, সেখানে মাত্র 2.5 কিলোমিটার। বিএসএফ এর সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। মহানন্দা নদীর উন্মুক্ত এলাকায় স্মার্ট ভার্চুয়াল ফেন্সিং, থার্মাল ইমেজিং ক্যামেরা বসানো, নতুন করে 10টি আউটপোস্ট তৈরি, এজন্য রীতিমতো যুদ্ধের এক বিশাল প্রস্তুতি নিচ্ছে তারা। প্রশ্ন হলো, কার বিরুদ্ধে ভারতের এই প্রস্তুতি? বাংলাদেশ থেকে কি দলে দলে মানুষ বর্ষাকালে নদী পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে? না দর্শক, ব্যাপারটা মোটেও আসলে এত সরল নয়। এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতি, এই যে সামরিক বলয়ের পরিবর্তন, এটা কিন্তু যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দেখার বিষয়। এবং এই দেখার বিষয় জায়গাটা কিন্তু বর্তমান সময় ভারত উপলব্ধি করছে, এবং তারা মনে করছে বাংলাদেশ আসলে যে বলয়ের দিকে ঢুকে পড়ছে বা ঝুঁকে যাচ্ছে, তাতে করে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখাটা বেশ একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে, অথবা সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে ভারতকে সব থেকে বেশি এখানে বেগে পেতে হবে। যার ফলে ভারতের স্বার্থ যেগুলো রয়েছে, তাদের জাতীয় নিরাপত্তা যেটি রয়েছে, সেটা হয়তোবা হুমকির মুখে কোনো না কোনো এক সময় পড়তে পারে। যার ফলশ্রুতিতে তারা অনেকটাই যুদ্ধং রণংদেহী এই কৌশল বর্তমান সময়ে বাংলাদেশের সীমান্ত ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তবে আসল ভয়টা লুকিয়ে আছে অন্য জায়গায়। ভারতের এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হলো তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের বা 7 সিস্টার্সের লাইফলাইন। আর এই লাইফলাইনের ঠিক এপাশেই সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে বাংলাদেশের তিস্তা নদীতে কিন্তু শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ, যেটা আপনারা জানেন। তিস্তা ব্যারেজ তৈরির এই প্রকল্পে অর্থায়ন করছে চীন, কারিগরি সকল সহায়তাও দিচ্ছে চীন। আর সেখানে চীনা ইঞ্জিনিয়ারদের আনাগোনা ইদানিং বহুগুণ হারে বেড়ে গেছে। ভারতের চোখের সামনে তাদের সবচেয়ে দুর্বল স্নায়ুর মাত্র 12 কিলোমিটার দূরে যখন ড্রাগনের নিঃশ্বাস পড়ে, তখন দিল্লির ঘুম হারাম হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এর পাল্টা ব্যবস্থা হিসেবেই দিল্লি কিন্তু তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বলয়কে আমার দৃষ্টিতে সম্পূর্ণ নিচ্ছিদ্র করে তোলার চেষ্টা করছে, এবং অনেকটা তুলেও ফেলেছে বা করেও ফেলেছে। পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলের একটি করা মন্তব্যকে কেন্দ্র করে। সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্স নিয়ে তার যে মন্তব্য, এবং পরবর্তীতে নতুন সরকার চীন সফরে যাওয়ার বিষয়টি ভারতকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে বলতে হবে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের কেউ কেউ কিন্তু 7 সিস্টার্স নিয়ে যে ধরনের উত্তেজক কথাবার্তা বলেছেন সময়ের প্রেক্ষাপটে, তাতে দিল্লি প্রমোদ গুনছে। প্রকল্প আমাদের জন্য অবশ্যই খুব জরুরি, কিন্তু এই প্রকল্পে চীনের এত তীব্র আগ্রহ কেন? চীন কি শুধু আমাদের প্রতি ভালোবাসার টানেই এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে? আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো কিন্তু স্থায়ী বন্ধু নয়। চীন মূলত তিস্তার পারে বসে ভারতের শিলিগুড়ি করিডোরের উপর নজরদারি করতে চায়, এবং এই কাজটাই বর্তমান সময় তারা এখানে বসে সাজাচ্ছে। আর অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দক্ষিণ এশিয়ার যে মেরুকরণ হতে যাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র এবং চীন যদি কোনো কারণে ভারতের বিপক্ষে এক বিন্দু মিলে যায়, তবে বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এক বিশাল পরিবর্তন আসতে আমি মনে করি অবশ্যই বাধ্য। ভারত কিন্তু সেই হাইপোথেটিক্যাল বা কাল্পনিক বিপদের কথা মাথায় রেখেই আগে ভাগে নিজেদের যে দুর্গ রয়েছে সেই দুর্গ মজবুত করে রাখছে এবং গুছগাছ করে নিচ্ছে সবকিছু। দর্শক, আজকের এই পুরো সমীকরণটি যদি আমরা মেলাই, তবে একটি বিষয় এখানে খুবই স্পষ্ট: বাংলাদেশ এখন আর আগের মতো কারো একক প্রভাব বলয়ের কোনোভাবেই আটকে নেই, এটা পরিষ্কার। একদিকে ঘরের ভেতরের কলহ ও পদোন্নতির জটিলতা মিটিয়ে ফেলার চেষ্টা, অন্যদিকে তুরস্কের মতো সামরিক পরাশক্তির সাথে হাত মিলিয়ে বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ, এবং চীনের সাথে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত। এই সব কিছুই একটি স্বাধীন এবং শক্তিশালী বাংলাদেশের ইঙ্গিত দেয়। তবে এখানে ঝুঁকিও কিন্তু অনেক বেশি রয়েছে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ক্ষমতা আর ভূ রাজনীতির এই মখমলের গালিচার নিচে লুকিয়ে থাকে বিষধর সব সাপ। ভারত আর চিকেন নেক বাঁচাতে মরিয়া হয়ে আছে,
আর আমরা মরি আমাদের সার্বভৌমত্ব আর মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াইয়ে। আগামী দিনগুলোতে এই স্নায়ুযুদ্ধ কোথায় গিয়ে ঠেকে, সেটাই আসলে এখন গুরুত্বপূর্ণ দেখার বিষয়। গভীর রাতের ওই গোপন নৈশভোজের মেনুতে সেদিন কি ছিল, বা অজিত দোভাল সেদিন 10 মিনিটে ঠিক কি বার্তা দিয়েছিলেন, তা হয়তো আমরা কোনোদিনই জানবো না। তবে সেই রাতের সিদ্ধান্তের যে ঢেউ উঠেছে, তার ধাক্কা যে পুরো দক্ষিণ এশিয়াকে দীর্ঘকাল সামলাতে হবে, তাতে কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই। ভারত তো তাদের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে। কিন্তু আমাদের প্রস্তুতি কি আদৌ সম্পূর্ণ? এই প্রশ্নটি আমাদের বিবেকের কাছেই কিন্তু থেকে যায়, এবং আপনাদের কাছেও রয়ে যায়। এবং আমাদের অভ্যন্তরীণ বর্তমান যে রাজনীতির পরিস্থিতি, একদিকে দিল্লিতে বসে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে ধরনের পরিকল্পনা সমূহ করছে বা করছেন, অন্যদিকে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো যারা মাঠে অ্যাক্টিভ রয়েছেন, তাদের মধ্যে যে ঐক্যমত ছিল, সেই জাতীয় ঐক্যের মধ্যে যেভাবে ফাটল ধরছে, আবার বিভিন্ন পরাশক্তি বিভিন্নভাবে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যেভাবে বিভিন্ন দিকে ঘুরপাক করাচ্ছে, তাতে করে মনে হচ্ছে বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে একটি অশনির সংকেত অপেক্ষা করছে, যদি না রাজনৈতিক দলগুলো এক কাতারে এসে দাঁড়ায়, এবং যে বহুদলীয় বা সর্বদলীয় যে গণতান্ত্রিক পরিবেশ, সেটা যদি উন্মুক্ত না হয়, একটি দল যদি নিষিদ্ধ থাকে, একটি দল যদি রাজনীতি করার সুযোগ না পায়, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে প্রভাব এবং প্রতিপত্তিকে কেন্দ্র করে যদি পরস্পর বিভেদে লিপ্ত হয়, তাহলে সেই জাতীয় ঐক্য কিন্তু কোনোভাবে থাকে না। এটা অবশ্যই ফাটলে পরিণত হয়, এবং একটি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আন্তর্জাতিক ভূ রাজনীতির বিষয় নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু সেই দেশের রাজনৈতিক কলহ কখনো মীমাংসিত হয় না, সেই দেশ কখনোই স্থিতিশীলতা অর্জন করতে পারে না, যেটাকে আমরা বলি রাজনৈতিক স্থিতিশীলতা। আর রাজনৈতিক অস্থিতিশীলতা যখন চরম মাত্রায় চলে যায়, তখন কিন্তু যে দল মাঠের বাইরে রয়েছে, তারা কিন্তু অনায়াসে রাজনীতিতে প্রবেশ করার জন্য যে কোনো কিছু ঘটাতে প্রস্তুত। এমনকি তারা তাদের মিত্র শক্তির কাছ থেকে সকল প্রকার রসদ নিয়ে যে কোনো কিছু বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জনগণের কাছ থেকে পাওয়ার জন্য প্রস্তুত। এখন জনগণের কাছ থেকে আসলে তারা কি পেতে পারে? জনগণের কাছ থেকে তারা পেতে পারে তাদের হারানো সেই জৌলুস, তাদের হারানো সেই মান সম্মান। আর তারা আসলে সরকার বর্তমানে যারা রয়েছেন, বর্তমানে যারা রাজনৈতিক দল রয়েছেন, তাদেরকে কি দিতে পারেন? তাদেরকে দিতে পারেন, যদি সেই বহুদলীয় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ফিরে না পান, তাহলে সহিংসতা, তাদের মধ্যে কাদা ছুড়াছুড়ি, তাদের মধ্যে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত করা, তাদের নিজেদের ঐক্য যতটুকু বর্তমান সময়ে বেঁচে আছে তা আরো বিনষ্ট করা। আর এটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু দেশের রাজনীতি সম্পূর্ণরূপে অস্থিতিশীল হয়ে পড়বে, এবং দেশের রাজনীতি অস্থিতিশীল হলে দেশের রাষ্ট্রযন্ত্র কিন্তু সেটা সামাল দিতে অনেক বেগ পেতে হয়। আর এই জায়গায় কিন্তু ঘাপটি মেরে থাকা আন্তর্জাতিক পরাশক্তিগুলো লুফে নিতে চায়। আমাদের ভাগ্যে আসলে কি রয়েছে অদূর ভবিষ্যতে, সেটা দেখার জন্য আমাদের আরো বেশ কিছুদিন হয়তোবা অপেক্ষা করতে হতে পারে। তবে এই 2 বছরে আমরা যে নতিজা দেখেছি, যা যা আমাদের সাথে ঘটেছে সাধারণ নাগরিক হিসাবে, আমি চাই না এর থেকে বেশি কিছু আমাদের দেশে ঘটুক। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আমাদের দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে যাচ্ছে, আমাদের দেশে বলা চলে নানা ধরনের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ একে একে হানা দিচ্ছে। এভাবে যদি চলতে থাকে, এবং ভূ রাজনৈতিক পরাশক্তিগুলো আমাদেরকে সত্যিকার অর্থে যদি এভাবে তাদের দাবার গুটি বা যুদ্ধের ক্ষেত্র হিসাবে আমাদেরকে পরিচালিত করতে শুরু করে, তাহলে আমরা সাধারণ জনগণ আসলে কোথায় যাব? আমাদের এই দেশ কি হবে? আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোথায় গিয়ে ঠেকবে? সুপ্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।